বালিপুর লোক উৎসবের এই রতনধিয়া মঞ্চের উপস্থিত আগত সমস্ত দর্শক মণ্ডলীকে দমদম মেঘমালা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শুরু করছি আমাদের 2023 সাল থেকে যে নাটকের যাত্রা শুরু, সেই স্পর্শ অ্যান্ড অ্যান্থোলজি অফ ইমোশন। মূল ভাবনা দলের সকলে, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনা গৌতম চক্রবর্তী। নাটকটির সময়সীমা 50 মিনিটের আশপাশে। আপনারা সকলেই জানেন, আপনারা নিয়মিত নাটক দেখছেন, তবুও অনুরোধ, সঙ্গে থাকা মোবাইল ফোনটি বা মুঠো ফোনটি দয়া করে নিষ্ক্রিয় করে রাখবেন এবং সঙ্গে যদি কোনো ছোট বাচ্চা থাকে, যদি তার কোনো অস্বস্তি হয়, দয়া করে তাকে বাইরে নিয়ে যাবেন। আমাদের সাথে থাকুন। আপনার সাথে থাকলে আমরা নাটকটি ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারব। শুরু করছি নাটক স্পর্শ অ্যান্ড অ্যান্থোলজি অফ ইমোশন। কি করছি জানি ভিডিও আর স্বপ্ন ঘুমে ঘুমছি, পাশে থেকো শুধু চাইছি, ডাক নামে রোজই ডাকছি আমি। কিছু গল্প মনে গুনছি, আর স্বপ্ন ঘুমে ঘুমছি, পাশে থেকো শুধু চাইছি, ডাক নামে রোজই ডাকছি আমি। হাতে হাত যদি দাও, পায়ে পাবে না। হাতে হাত যদি দাও, আমি এই শহরে বাস করি, অগণিত মানুষের ভিড়ে। এগোচ্ছি আমরা এগোচ্ছি। হ্যাঁ, সেটা অবশ্যই। আমরা মুখ আরাম করতে শিখেছি, যন্ত্রণা ঢাকতে শিখেছি, আনন্দ একাই উপভোগ করতে শিখেছি, দেখা বাচ্চার মধ্যে স্বার্থপরতা অবলম্বন করতে শিখেছি। বয়সে সবাই, কিন্তু মন তবু বলে এই যান্ত্রিকতার ভিড়ে আলাসে কালাসে আজও সেই আছে। এই ধরুন হাসপাতালে দেখতে পাচ্ছেন কিভাবে একজন মৃতপ্রায় মানুষকে বাঁচানোর চেষ্টা করছে গুটি কয়েক লোকজন। দেখতে পাচ্ছেন কিভাবে একটা হাত লুটিয়ে পড়ে আছে। আর যে দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি, ওই মেয়েটিকে ওকে ওর প্রেমিকরা নাকি কাছের কোনো বন্ধু এমন ভাবে তাকিয়ে আছে যেন ওর স্পর্শেই মানুষটা আবার বেঁচে উঠবে। প্রতিনিয়ত মৃত্যু ব্যর্থ অথবা আন্দোলন চলছে সরকার জায়গা। এই পার্টি বলে ওই পার্টি, ওই পার্টি বলে সেই পার্টি। এমন একটি আন্দোলনে আত্মরক্ষার জন্য ছুটছি সকলে। ঠিক এই সময় দূর থেকে এক কর্পোরেট যুবক ছুটে আসে।
চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে সারা শরীর ভেসে যাচ্ছে। ঠিক এই সময় একটি মেয়ে তার দিকে ছুটে আসে। কাঁদতে কাঁদতে জড়ি ধরে যুবকটির মৃতপ্রায় শরীরকে। আচ্ছা আচ্ছা, মেয়েটি কে? ওই যে মেয়েটি কে? ও কি শুধুই রাজনৈতিক সাথী নাকি নাকি ওর জীবন পথে চলার বন্ধু? প্রতিনিয়ত মৃত্যু তাহলে চিত্ত মনে হচ্ছে। না, মৃত্যু এবারে যেতে দিন। মৃত্যু এইবারও হারলো ভালোবাসার কাছে, চোখের জলের কাছে, শত শহীদের সাহসের কাছে। প্রতিনিয়ত মৃত্যু ব্যর্থ। এই কাণ্ডে এরকম সমস্ত ঘটনা আমি প্রত্যেকদিন এই শহরে ঢুকে দেখি। আর আমি প্রশ্ন করি নিজেকে, তবে আমি কারোর হাত এইভাবে ধরি, অথবা কেউ আবার সেই হারিয়ে যাওয়া চিরন্তন অনুভূতি আমাদের কি বাধা দেয়? বাড়াবো এই হাত, রাখবে? রাখবে হাতের উপর হাত। রাত জানাবো হঠাৎ খুব আদর, রাত জানাবো হঠাৎ খুব আদর, ও তারি নাম মন ছুঁয়ে যায়। রাত তখন কটা বাজে মনে নেই। ঘড়ি দেখতে শিখিনি যে, আর অন্ধকার স্যাঁতসেঁতে উঠোন। ঘড়ি থাকবেই বা কোথায়? মায়ের হুকুম ছিল সন্ধে হওয়ার আগেই ঘুমিয়ে পড়তে হবে, কিন্তু আমার চোখে ঘুম নেই। এই সময় কেউ ঘুমোয় নাকি? ও মা, ওই পানি তুলে দে, বেলা হয়েছে, ওখানে নিয়ে চলো না গো। না, এখন সময় নেই, আমায় কাছে বেরোতে হবে। আমি তবু চেঁচাচেঁতি করলে মা না কখনো কষিয়ে লাগানো এক থাপ্পড়। কখনো বা কোলে বসিয়ে খুব আদর করে খাইয়ে দিত ভাত। হাবুস লাইনে কাঁদতে কাঁদতে কোনো ক্রমে গিলতাম ওই ভাতের দানাগুলো। ব্যাস, ভাত শেষ হওয়ার আগেই প্রতিবার আমার চোখে নেমে আসতো ঘুম। ঘুম ভাঙতো পরের দিন সকালে। মায়ের বিছানা। মা না বরাবরই উঠতে একটু বেলা দিত। আমি ঘুম থেকে উঠে দেখতাম
তুলছে তুলছে ভীষণ ভাবে তুলছে। ও কি? ও কার আওয়াজ? মায়ের? মা ওরম গোঙাচ্ছে কেন? আর ওটাই বা কার আওয়াজ? কোনো বড় পশু কেমন বিভৎস ভাবে নিঃশ্বাস নিচ্ছে, ছাড়ছে, নিচ্ছে, ছাড়ছে, আর মুখ দিয়ে করছে অদ্ভুত সব শান্ত আওয়াজ। মা মা ওরম গোঙাচ্ছে কেন? হ্যাঁ, ওকে ওকে মাকে কষ্ট দিচ্ছে। মা পারছে না এই প্রশ্নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আসতে। নাকি নাকি চাইছে না? আমার খুব ভয় করছে, মা দরজাটা খোলো। আমার খুব ভয় করছে, মা দরজাটা খোলো। মা দরজাটা খোলো। মা! না, কথাটা আমি বলতে পারিনি কোনোদিন। মাঝরাতে ঘুম ভেঙে গেলে না ভয় ভয় শিরিয়ে থাকতাম ওই বারান্দার এক কোণে। আর অপেক্ষা করতাম কখন সকাল হয়। একবার ঘুম ভেঙে গেলে না আমার আর চট করে ঘুম আসতে চাইতো না, জানেন? আমার খানিকটা কৌতূহল থাকতো। মানে কি এমন জন্তু ঢোকে মায়ের ঘরে যাকে মা তাড়াতে পারে না, কষ্ট পায় সারে না? কিন্তু প্রতিবার আমাকে অবাক করে দিয়ে ঘর থেকে বেরোতো একজন মানুষ, পুরুষ মানুষ। আচ্ছা, এরা আমাকে কষ্ট দেয় এইভাবে? কই, এদের দেখে তো এরকম মনে হয় না। এরাই তো আমাদের পাড়ার রবিজিৎ হরিমোহনের মতো সাধারণ মানুষের মতো কথা বলে, হাসি কাঁদি। তাহলে কি বন্ধ দরজার ওপারে এদের অন্য রূপে? তারপর কেটে গেছে বহু বছর। আমাদের এক কামরার ঘরটা ছেড়ে আমি চলে এসেছি আমার নতুন বাবা মার 4 BHK ফ্ল্যাটে। আমার নতুন বাবা মা একমাত্র মেয়ে আমি। আদরে আল্লাহকে মিশনছে, ওরা আমাকে ভরিয়ে দিয়েছে, পড়িয়েছে, লিখিয়েছে, জীবনে করেছে প্রতিষ্ঠিত, বিয়েও দিয়েছে। জানেন, স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে আমার এখন ব্যস্ত সংসার। আমার স্বামী মানুষটা জানেন খুব নম্রভাব। আবার আমার সবচেয়ে কাছে সবচেয়ে প্রিয় বন্ধুও বলতে পারেন। শেষ রাতে ঘুম ভেঙে গেলে আমার কাঁধে পিঠে নাক ঘষে আমার ঘুম ভাঙে।
কাঁদছো যে? আমি বিহ্বল ভাবে চেয়ে থাকি ওর দিকে। ও আর কোনো প্রশ্ন করে না। শুধু আমার আঙ্গুলের মধ্যে নিজের আঙ্গুলগুলো ডুবিয়ে দেয় শক্ত। হোক আরে ভাব মন ছুঁয়ে যা, দিন শেষে ঘরে ফিরছি, কারো কাঁধে মাথা রাখছি, অভিমানে মুখ ঢাকছি, জানি একটু স্পর্শ হচ্ছি আমি, জানি একটু স্পর্শ হচ্ছি আমি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সৌগত চ্যাটার্জি। এই তো সবে 11 পাস করে 12 উঠেছি আমি। জানেন আমার জীবনটা যে একেবারে আলাদা এমনটা কিন্তু নয়। আমি রোজ সকালে ঘুম থেকে উঠি, তারপর ঘুম থেকে উঠে আমি টিউশনে যাই, আর টিউশন থেকে আমি স্কুলে যাই, তারপর স্কুল থেকে হ্যাঁ কেন বলুন স্কুল থেকে কি স্কুল থেকে আবার
রাত্রি 11টার পর যখন আমি ক্লান্ত শরীরটাকে নিয়ে বাড়ি ফিরি, তখন আমি ভাবি আমার জন্য সকলে তো অপেক্ষা করে বসে আছে। সকলে অপেক্ষা করে বসে আছে আমার জন্য। সকলে 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 বলে কিন্তু আমি বাড়ি ফিরে যখন দেখি সবাই সারা দিনের পরিশ্রমের পর ক্লান্ত শরীরটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, তখন যতই কষ্ট হোক না কেন আমার তো কাউকে কিচ্ছু বলার থাকে না, কিচ্ছু না। ও হ্যাঁ, আমি না খেতে খুব ভালোবাসি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে সৌগত অ্যাক্টর ফুডি। বলছি যে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ তো ভুলবেন না, করবেন তো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। রাতে আমার খাবার টেবিলে একা বসে খেতে একদম ইচ্ছে করে না, একদম না। ও আগে কিন্তু এরকম ছিল না। যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আমার পাশে বসে আর ধরে লিখিয়ে দিত। আর যখন আমি খেতে চাইতাম না তখন আমার মা আমি তো জানি তোমরা এখন অনেক ব্যস্ত, আর আমি এটা ভালো করে জানি তোমরা যা কিছু করো, যা পরিশ্রম করো, সমস্ত কিছু আমার জন্যই করো। আমি সব তো জানি, আমি তো তোমাদের কষ্টটা বুঝি। আরে বাবা, আমি তো তোমাদের কষ্টটা বুঝি বুঝি বুঝি।
যখন আমি ছোট ছিলাম তখন আমি একবার আমার বাবার সাথে বাজারে গিয়ে বাবার কাছে না চিপস খাবো বলে বায়না করেছিলাম। বাবা, ও বাবা, ও বাবা চিপস খাবো, ও বাবা চিপস খাবো, বাবা চিপস দাও না, ও বাবা, বাবা, আরে ও বাবা, আর বাবা না আমাকে চিপস। আমার তখন খুব খারাপ লেগেছিল। আমি কিচ্ছু বলতে পারিনি। আচ্ছা বাবা, ও বাবা, আমি তো তোমাদের কষ্টটা বুঝি, বলো বুঝি তো? তাহলে তোমরা কি আমার কষ্টটা বোঝো? তোমরা কি একবার আমাকে জিজ্ঞেস করেছো যে আমার কি চাই? হ্যাঁ? কি? সময় নেই বলছে। ও বাবা, আপনারা এতক্ষণ ধরে আমার কথাগুলো এত মন দিয়ে শুনছেন। তাহলে না, তাহলে একবার না আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবেন ওরা কি চায়। আপনাদের এই কষ্টভঞ্জন লাইফের জন্য তো আমাদের শৈশব কৈশোর সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে। একবার কি হয়েছে, একবার না এক মা আরেক মাকে জিজ্ঞেস করছে যে আমি আমার ছেলেটাকে এত খাওয়াচ্ছি, এত পড়াচ্ছি, তবু যে আমার ছেলেটার কেন গ্রোথ হচ্ছে না, কি করে হবে? এটা কি হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপন চলছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম যে ফিজিক্যাল গ্রোথ হয়ে গেল, কিন্তু এই মেন্টাল গ্রোথের কি হবে? আমাদের এই মেন্টাল গ্রোথের কি হবে? আপনারা প্রত্যেকে মনে মনে পাড়া চেঞ্জ করছেন, ফ্ল্যাট চেঞ্জ করছেন, বাড়ি চেঞ্জ করছেন, তাহলে বাচ্চাটার কি হবে? একটা একান্তবর্তী পরিবারকে আপনারা ভেঙে টুকরো টুকরো করে দিয়ে একটা ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত করছে, তাহলে বাচ্চাটার কি হবে? বাবা মা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাবা মা, বাবারে তাদের মধ্যে ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই, ডিভোর্স। তাহলে 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 বাচ্চাটার কি হবে?
যেগুলো বললাম একটু ভাববেন। কান্না ভেজা চোখে বৃষ্টি মাখা সব ছিল কত প্রিয়জন। রথে বেড়েছে রথা মারেনি, রথা বেড়েছে রথে মারেনি, রথে বেড়েছে রথা মারেনি। আপনারা আজ গল্প শুনতে এসেছেন? গল্প গল্পটা একটা মেয়ের, রাধার। ছেলেবেলা থেকেই সে ছিল তার বাবার চোখের মণি। সে কখনো 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 তার মাকে চোখে দেখেনি। মা! তার মা তার জন্মের কিছুক্ষণ পরে 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 প্রেগন্যান্সিতে মারা যায়। রাধার তখন 18। একটা মেয়ে থেকে মহিলায় পরিবর্তন হবার সময়। কিন্তু তার ছিল ছেলেদের মতন আবহাওয়া, ছেলেদের মতন চাল চলন, ছেলেদের মতন কথাবার্তা। ছেলেদের মতন পোশাক আশাক পরা, ছেলেদের মতন চুল কাটা। সে একটা ছেলে হতে পারলে বেঁচে যেত, কিন্তু সে দেখতে খুব সুন্দর ছিল। জানেন, তার ছিল পাট পাতার মতো মুখশ্রী, হরিণের মতো চোখ, সমুদ্রের ঢেউয়ের মতো ছিল তার অভিরঙ্গ। হয়তো এত কিছুর জন্যই, হ্যাঁ এত কিছুর জন্যই সেই 18 বছরের সত্য চৌবলা মেয়েটিকে হতে হয়েছিল কিডন্যাপ। চার দিন ধরে একটা বদ্ধ ঘরে মেয়েদের রেখে
শুধু একা হেঁটে যাচ্ছি, আজ টুকরো হয়ে ভাবছি আমি। হো নমস্কার, আমি অরিত্র, পেশায় একজন পেইন্টার। হ্যাঁ, শিল্পী না, শিল্পী শিল্পী কিছু নয়, বুঝলেন? হ্যাঁ, এখন তো আবার সবাই শিল্পী, সবাই পুরস্কার পাচ্ছে আর কি। আসলে আসলে আমার ছবি দেখে লোকে বলে এর মধ্যে নাকি কোনো শিল্পের ছোঁয়া নেই। মানে ধরুন ওই পাহাড়, নদী, সমুদ্র কিংবা ওই মানুষের ছবি, হ্যাঁ যেটাকে পোর্ট্রেট বল, আমি আঁকতে পারি না, চেষ্টাও করি। তবে আমার মনে হয় মানুষের বিভিন্ন মুহূর্তে ছবি আঁকতে আমরা বেশি ভালো লাগে। মানে ধরুন আমার বিভিন্ন ছবির মধ্য দিয়ে যদি তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো, তাদের ভালো মুহূর্ত কিংবা ওই খারাপ মুহূর্তগুলো সাজিয়ে রাখতে পারি, কেমন হয়? হ্যাঁ, আর সকলের মুহূর্ত সাজাতে গিয়ে নিজেরটাই আর একটা ছবি এঁকেছিলাম জানেন, যেটা সাধারণত দেখলে মনে হবে দুটো হাত, একটা হাত আরেকটা হাতকে ছুঁয়ে আছে। আমাদের বিয়ের দিনের মতো। আবার যেদিন আমাদের প্রথমবার মিলন হয়েছিল, সেদিন আবার আমাদের হাতগুলো এরকম ছিল। আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে ওকে সেই ছবিটা উপহার দিয়েছিলাম। কেন জানি না, কেন জানি না আমাদের মধ্যে একটা একটা দূরত্ব তৈরি হচ্ছে। অনেক অভিযোগ আমার উপর, হ্যাঁ? কোথায় তোমার কাছে? সারাদিন তো এই আঁকা নিয়ে ব্যস্ত হয়ে থাকো। বছর ঘুরতে না ঘুরতে আমার স্ত্রী আমার কাছে ডিভোর্স চাই।
কদিনও আমাদের মধ্যে অবস্থাটা একই রকম ছিল। আমার স্ত্রী আমার বলেছিল, তোমার সাথে আর একসাথে থাকা যায় না। একসাথে থাকা যায় না। আমার সাথে নাকি আর একসাথে থাকা যায় না। আমার সাথে একসাথে থাকা যায় না। তারপর যেদিন শেষবারের মতো, মানে শেষ যেদিন আমরা উকিলের সঙ্গে দেখা করতে গেছিলাম, সেদিন ওকে দেখে না আমার 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 খুব কষ্ট হচ্ছে, যেন একটা একটা অস্বস্তি, একটা একটা অস্বস্তি হচ্ছে। সেদিন হঠাৎ করেই ওর হাতে আমি আমার হাতটা রেখেছি। আর হুবাহু মিলে গেছিল আমার সেই আমার সাথে। আসলে আসলে সেদিন আমাদের ডিভোর্সটা হয়নি, আমরা এখনো হ্যাপিলি ম্যারেজ করি। ও সরি আপনাদের একটা কথা বলা হয়নি, আজকে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজ সন্ধ্যাবেলা আমরা আমাদের বাড়িতে কাছে একটা তুমি বলো। একটা ছোট্ট পার্টির আয়োজন করেছি, আমাদের সকলের নিমন্ত্রণ রইল। আপনারা আসবেন কি?